এই হলো ভিক্টোরিয়ার মেন গেট, সিংহদুয়ার। এই পিছন দিকেও আর একটা গেট আছে, তবে মেন গেট কিন্তু এটাই। এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যেটাকে অনেকে কলকাতার তাজমহলও বলে। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। রবীন্দ্র সদন মেট্রো থেকে বেরিয়ে এবার আস্তে আস্তে সামনের দিকে এগোবো। প্রথমে একটু নন্দনের ভিতরের দিকে ঢুকবো, নন্দন থেকে ভিউজটা দেখাতে পারবো। তারপরে ওখান থেকে রবীন্দ্র সদন দিয়ে এই হচ্ছে নন্দন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এইখানে অনুষ্ঠিত হয়, এছাড়া বিভিন্ন রকম প্রোগ্রাম। সামনেই আছে রবীন্দ্র সদন। এখন রবি ঠাকুরের বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো এখানে হচ্ছে, যার জন্য এরকম বিভিন্ন রকমভাবে ডেকোরেশন করা হয়েছে ছোট ছোট জায়গায়। বেশ সুন্দর লাগছে। আলোকের এই ঝর্ণাধারা ধুয়ে দাও। রবি ঠাকুরের প্রোগ্রাম চলছে, এটা 28শে মে পর্যন্ত চলবে। কবি প্রলাপ। এর পিছনটাতেই রয়েছে রবীন্দ্র সদন। ইনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আর এই হচ্ছে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ। এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন রকম প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম এগুলো হয়ে থাকে। ভিউজটা দেখতে কত সুন্দর, রাত্রিবেলা লাইট জ্বললে আরও সুন্দর লাগবে দেখতে। যদি এদিকে কখনো আসেন একবার এখান থেকে ঘুরে যাবেন। আমরা এখন এসেছি বিড়লা প্ল্যানেটেরিয়াম। এখানে স্কাই থিয়েটার যেটাকে বলা হয়, আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র বা যে আমাদের এখান থেকে যে স্যাটেলাইটগুলো পাঠানো হয় উপরে, সেইগুলো কীভাবে কী কাজ করে না করে সমস্ত শো এখানে দেখানো হয়। হিন্দি, বাংলা, ইংরাজি 3টে রকম শোতেই টাইমিং করা দেখিয়ে দিলাম, ওখানে ওভাবে দেখানো হয়। আপনারা চাইলে এখান থেকে দেখে যেতে পারেন। এই 4 রাস্তার মোড়ে এই সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এভারেস্ট হাউস। আর ওই পাশে ছোট্ট লম্বা মতন যেটা দেখা গেল, ওটা হচ্ছে 42, কলকাতার মধ্যে সবথেকে বড়, মানে সবচেয়ে উঁচু বিল্ডিং। আর এই তারামণ্ডলের সামনেই বাস স্টপেজ রয়েছে। ওই বাসটা ওইখান থেকে আসে ধর্মতলা দিক দিয়ে, এখান দিয়ে এসে জাস্ট এখানে নামতে হবে। তারামণ্ডলের গেলে সামনে নামতে হবে, নেমে রাস্তা ক্রস করে উপর দিকে উল্টো দিকে আসলেই সোজা গেলে ভিক্টোরিয়া। ওখান থেকে হেঁটে গেলে 2 মিনিটের রাস্তা, ঠিক আছে। ওই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এরা সোজা এইখান দিয়ে রবীন্দ্র সদন দিকে চলে যাবে। হাওড়া দিয়ে আসলে বা ধর্মতলা দিয়ে আসলে এটা দিয়েও আসা যেতে পারে। মেট্রো দিয়ে আসলে সবথেকে সুবিধা, ময়দান কিংবা রবীন্দ্র সদনে আপনি নামবেন, নেমে ওইখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম 5 মিনিট। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমাদাদা ট্রাভেলসের পক্ষ থেকে। আমি অমিয় আজকে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতায় ঘুরতে যাওয়ার মতো আশেপাশে অনেক জায়গা আছে, ঠিক আছে। তার মধ্যেই একটা জায়গা আজকে আমি সবার কাছে শেয়ার করব, যেটা হচ্ছে কলকাতার গর্ব, যে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা কম বেশি মোটামুটি সবাই এসেছি বা এর সম্বন্ধে জানি, কিন্তু এর ভেতরে যে মিউজিয়ামে বা গ্যালারিতে যে ইতিহাস, অনেক কিছু ইতিহাস রয়েছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তাই আজকে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমি এখন ভিক্টোরিয়া গেটের সামনে দেখে বুঝতে পারছেন, রিলিং দেওয়া জেলার সামনে দিয়ে ঘুরে যাচ্ছি। সামনে গিয়ে টিকিট কেটে ভিতরে কি সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো। তার আগে একটু বলি, যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকুন। আরও
নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। পাশে বেল আইকনটা আছে, ক্লিক করে দেবেন, আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। গেটের সামনে আসতেই প্রথমে চোখে পড়লো রাস্তার উপর একটা পার্কের মতন করে ঋষি অরবিন্দের স্ট্যাচু ঘিরে রয়েছে। বেশ সুন্দরই লাগছে। এবং শুধু তাই নয়, ওর পাশেও দেখা যাচ্ছে কলকাতার ঘোড়া টানা গাড়ি। এই যে দেখুন, এই ঘোড়া টাঙা গাড়ি, এগুলো খুব সুন্দর মজার জিনিস, কলকাতার ঐতিহ্য বলতে গেলে। চড়ার ইচ্ছা থাকলে আপনিও চড়তে পারবেন কিছুক্ষণের জন্য। ওরা ওই পার্ক স্ট্রিটের আশেপাশে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। এবার আমি চলে এলাম টিকিট কাউন্টারের কাছে। এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। গ্যালারির জন্য, গ্যালারি মিউজিয়ামের জন্য আলাদা টিকিট এবং শুধু পার্কের জন্য আলাদা টিকিট। যদি একসঙ্গে টিকিট কাটা হয় তাহলে 50 টাকা নিচের, এবং টিকিটের ছবি এবং পিছনে কিছু রেস্ট্রিকশান দিয়ে দেওয়া আছে, একটু পড়ে নিলে দেখতে পারবেন। এই 50 টাকার টিকিটটা কিন্তু সকলের জন্য নয়, শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। আর প্রতিবেশী নাগরিকদের হলে, যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল, এদের জন্য 100 টাকা। আর বাদ বাকি সবার জন্য, সকল ফরেনারদের জন্য 500 টাকা করে টিকিট লাগবে। এছাড়া একটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয় এখানে বিকেলবেলার দিকে, তো সেটার জন্য 100 টাকা। এটা সকলের জন্য সেম আছে, তবে এক এক দিন এক এক ভার্সনে দেখানো হয়। বাংলা, হিন্দি, ইংরেজি 3টে ভার্সনে দেখা হয়। আজকে বুধবার, এটা বাংলা ভার্সন, আজকে ইংরেজি ভার্সন আছে। তবে আমি সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো, কবে কবে কোন ভার্সনে দেখা হয়, আপনি সেভাবে টিকিট কেটে দেখতে পারবেন। এখন আমি অলরেডি ভিতরে ঢুকে গেছি টিকিট চেকিং করে। চারিদিকে দেখুন শুধু সবুজ আর সবুজ, যেন মনে হচ্ছে মাঠটার মধ্যে কে গালিচা বিছিয়ে রেখেছে, এত নিট অ্যান্ড ক্লিন আছে। সামনেই চোখে পড়লো প্রথমে মহারানী মূর্তি, কালো শ্বেত পাথরের তৈরি একদম। এবং সবাই এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে, বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তোলার জন্য সবাই ব্যস্ত মহারানীকে নিয়ে। আর ভিক্টোরিয়াটা মেমোরিয়ালটা দেখুন কত সুন্দর লাগে দেখতে। দুই সাইডে দুখানা বড় বড় গাছ রয়েছে, সামনে ফুলের বাগান, ঠিক আছে। দু সাইডে দুখানা বড় জলাশয়ের মতন রয়েছে, কত সুন্দর লাগছে পরিবেশটা দেখলে, মনটা পুরো মনোমুগ্ধকর ছবি একদম বলতে গেলে। ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগছে। এখানে না আসলে, একদিন না আসলে আপনি পুরোপুরি মিসই করবেন। কলকাতায় আশেপাশে যেখানে ঘুরতে যান না কেন, একদিন ভিক্টোরিয়া না ঢোকা হলে ঘোরা আপনার সম্পূর্ণ হবেই না। ভিক্টোরিয়ায় আসবেন আর নুড়ি পাথরের উপর দিয়ে হাঁটবেন না, এটা কিন্তু ভুল হবে, মিসিং হবে অনেক কিছু। হেভি আনন্দ লাগবে এখান দিয়ে আসলে। এরা বাড়ির 1901 সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার মৃত্যুর খবর আসার পর তার স্মৃতির উদ্দেশ্যে এই প্যালেসটি তৈরি করবার প্রস্তাব দেন লর্ড কার্জন, এবং সেই অনুসারে 1906 সালে জানুয়ারি মাসে লর্ড ওয়েলেস এই ভিত্তি স্থাপন করেন, যিনি পরবর্তীকালে পঞ্চম জর্জ হয়েছিলেন। 1921 সালে 28শে ডিসেম্বর এই প্যালেসটি তৈরি হয়ে যাওয়ার পর উদ্বোধন করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তৎকালীন এর খরচ হয়েছিল 1,05,00,000 টাকা প্রায়। প্যালেসটির প্রধান হলের ঠিক মাথায় রয়েছে একটা গম্বুজ, আর এই গম্বুজের উপরে রয়েছে পারদে ভরা একটা ব্রোঞ্জের গ্লোব, আর গ্লোবের উপরে স্প্রিংয়ের উপর বসানো আছে কালো পরি, ওইটাও ব্রোঞ্জের তৈরি, যার বাঁ হাতে সানাই আর ডান হাতে ফুল, আর পিছন দিকে দুটো ডানা রয়েছে। এই যে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে হাওয়ার অভিমুখে ঘুরতে পারে। এছাড়া স্মৃতিসৌধের চূড়ার চারিদিকে 7টি প্রতীকী মূর্তি আছে। এইগুলো হচ্ছে
শিল্প, স্থাপত্য, দাক্ষিণ্য, ন্যায় বিচার, মাতৃত্ব, বিদ্যা এবং প্রজ্ঞার প্রতীক। এই স্মৃতিসৌধের চারিদিকে বাগানটি প্রায় 60 একর জায়গা জুড়ে অবস্থান করছে। এই স্মৃতিসৌধটি তৈরি করেছিলেন কলকাতার মার্টিন কোম্পানি, যেটাতে মালিক ছিলেন দুজন, যৌথ মালিক ছিলেন। তাদের মধ্যে একজন বাঙালি ছিলেন রাজেন্দ্র প্রসাদ মুখোপাধ্যায়। আর এই স্মৃতিসৌধটি তৈরি হওয়ার পরই তিনি নাইট উপাধি লাভ করেন। রাস্তা দিয়ে সামনের দিকে একটু এগোলেই ক্যান্টিন পাওয়া যায়। যারা লাঞ্চ করতে যাও বা কিছু খাবার খেতে যাও, ওইখানে গেলে খেতে পারে। আর এই বাগানের মধ্যে এই যে গোলাকৃতি জায়গাটা রয়েছে, যে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, এখানে সব চেয়ার রয়েছে। এইখানে বসে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয় এই ওয়ালের মধ্যে দিয়ে। হিন্দি, বেঙ্গলি এবং ইংলিশ তিনটে ল্যাঙ্গুয়েজে দেখানো হয়। সোমবার বাদ দিয়ে প্রতিদিনই দেখানো হয়। সোমবারে মিউজিয়ামটা পুরো বন্ধ থাকে। আকাশের অবস্থা কিন্তু মোটেই ভালো না, যখন তখন হুড়মুড়িয়ে নেমে পড়বে। তাই জন্য আগে আমি গার্ডেনটা দেখিয়ে নিচ্ছি, পরে আমি গ্যালারিগুলো দেখাতে পারবো সময় নিয়ে। কিন্তু এইখানে যদি বৃষ্টিতে আটকে যায় তাহলে বাইরের দিকটা দেখাতে পারবো না কিছু, পুরো কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এই বন্ধুরা, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, এখনও গার্ডেনের অনেকটাই বাকি আছে। তাই জন্য ভাবলাম যে গ্যালারিটা এই পর্বে না দেখিয়ে দ্বিতীয় পর্বে শুধু গ্যালারিটা নিয়ে আসবো, যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারেন। ঠিক আছে, খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। ছোট বড় মোটামুটি অনেকগুলো জলাশয় আছে এই উদ্যান বাগানটাতে, যেটা নাকি বাগানের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে আবার জলের ফোয়ারাও চলছে। এই জলাশয়ের ধারে সবুজ ঘাসের মধ্যে বসে প্রিয়জনদেরকে নিয়ে বসে আড্ডা মারার একদম উপযুক্ত জায়গা। বলতে বলতেই ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সবাই যে যার সেফ জায়গা নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, মনে হচ্ছে না আর ওই দিকটাতে যেতে পারবো। এবার আমাকেও একটা সেফ জায়গায় যেতে হবে। দেখুন সবাই উঠে পড়েছে বসার থেকে। জায়গাটা কি দারুণ লাগছে। আপনারা এখানে আসবেন, আসলেই আপনার খুব ভালো লাগবে, মনটা পুরো শান্ত হয়ে যাবে এখানে আসলে। যাক, বৃষ্টিতে অলরেডি নেমে গেছে। আসাখান আমি ওইখানে শেল্টার নিচ্ছি, ওই জায়গাটাতে চলে যাচ্ছি। কতটুকু কী নেওয়া দেখা যাবে পরে দেখব। লর্ড কার্জনের মূর্তি এখানে রয়েছে, সাদা শ্বেত পাথরের একদম রয়েছে। এই দেখুন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ও কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো কুয়াশার মতো হয়ে গেছে। বৃষ্টির মধ্যে বৃষ্টির সৌন্দর্য তো দেখতেও কিন্তু একটা অন্যরকম শোভা লাগছে। আমি রয়েছি এখন প্যালেসের ঠিক পেছন দিকটাতে। ওইখান থেকে উদ্যানের পেছন দিকটাতে দেখা যাচ্ছে। এইটা দিয়ে সোজা বেরিয়ে গেলে এজিসি বোস রোড, যেখান থেকে শুরু হচ্ছে পিজি হসপিটালের গেটের সামনে, ওই রাস্তাটাতে গিয়ে উঠবে। ওইখান থেকে রবীন্দ্র সদন একটুখানি। নুড়ি পাথরগুলো জলে ধুয়ে গিয়ে কত সুন্দর লাগছে। টানা 1.5 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি, এখনও না থামেনি, কিন্তু একটু কমেছে বেগটা।
রাস্তায় জল জমে গেছে অলরেডি। যাই হোক, এখন একটু বেরোচ্ছি, বেরিয়ে দেখুন এই সুন্দর বাগানের মধ্যে রানী ভিক্টোরিয়া সহ বেশ কিছু রাজপুরুষের মূর্তি রয়েছে। এখানে আছে সপ্তম এডওয়ার্ডের ঘোড়ায় চড়া একটা ধাতব মূর্তি, ওই সামনের দিকে গেলে দেখা যাচ্ছে। আর এদের মাঝখানে একজন বাঙালিও জায়গা করে নিয়েছে, তিনি হলেন প্রখ্যাত রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। চারিদিকে জল আর জল। এই যে মূর্তিগুলো রয়েছে, ঠিক আছে, তখনকার সময়ের কিছু রাজপুরুষের মূর্তি রয়েছে জায়গায় জায়গায়। এবং এর মধ্যে দিয়ে এই যে সপ্তম এডওয়ার্ড, এটা ধাতব মূর্তি, কালো ঘোড়ার উপর যে মূর্তিটা আছে ধাতু দিয়ে তৈরি। আর এদের মাঝখানে বাঙালি একজন রাজেন্দ্র প্রসাদ মুখোপাধ্যায়ও, যিনি নাইট উপাধি পেয়েছেন এই প্যালেসটা তৈরি করার পর। এই ব্রিটিশ সরকারই এই নাইট উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, ভিডিওটা পুরোটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাবেন একটু। আর যদি ভালো লাগে যতটা পারবেন শেয়ার করবেন, যাতে করে আরও সবাইকে মোটিভেটেড করা যায়। আর চ্যানেলে যতটা আপনি শেয়ার করবেন বা চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি সাবস্ক্রাইব করেন, আমি নিজে আরও বেশি মোটিভেটেড হব, কারণ আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর সাবস্ক্রাইব করলে পাশে বেল আইকনটা অন করে দেবেন, নতুন ভিডিওর যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাচ্ছে না। তাহলে এখন আপাতত আসছি, বৃষ্টি পড়ছে তো, বেশি পড়ে যাচ্ছে না, আমি এখন বাইরে দিকে চলে এসেছি। আর দেখা হবে পরের ভিডিওতে।